না বেসন, না ময়দা, আর না চালের গুঁড়ো, আর কোনো কর্নফ্লাওয়ারও নয়। সব কিছু ছাড়াই কিন্তু একটা মুচমুচে পকোড়া আজকে বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপি আমাদের খুবই ভালো লাগবে। একদম নতুন স্বাদে নতুনত্ব রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো অবশ্যই তোমাদের আজকে রেসিপিটা খুব ভালো লাগবে, তবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তাহলে বুঝতে পারবে যে এত চটপটা একটা টেস্টি পকোড়া কীভাবে আমি বানালাম। আশা করি ভিডিও দেখলে স্টেপ বাই স্টেপ পুরো বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবার আগে তোমাদেরকে দেখাই যে এই রেসিপিটা বানাতে, মানে এই পকোড়াটা বানাতে কি কি লাগছে। এখানে আমি একটা বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি, একটা গাজর গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 1.5 থেকে 2 ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচিয়ে। তো এটাই আজকে আমার লাগবে পকোড়া বানাতে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা কিভাবে কেটেছি। তো এটা চাইলে তোমরা সরু সরু করে কুচিয়েও নিতে পারো, তবে গ্রেট করে নিলে খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হওয়ার চিন্তা থাকে না। তো দেখতে পেয়েছো কী কী লাগবে আমি দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমি একটা পাত্রে নিয়েছি 1 কাপ আটা। 1 কাপ আটাতে 1 কাপ সুজি দিলাম। আমরা সবসময় পকোড়া খাই বেসন, তারপর কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো বা নানা রকম জিনিস দিয়েই কিন্তু খাওয়া হয়। তো আজকে আমি আটা দিয়ে তোমাদেরকে করে দেখাবো যে আটাও কিন্তু খুব মুচমুচে একটা পকোড়া বানিয়ে দিতে পারে, মানে আটা দিয়েও সেটা সম্ভব, সেটা আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো এখানে দেখো আটা, সুজি, বিট লবণ আর এমনি প্লেন যে সাদা লবণ আমরা রান্নায় ব্যবহার করি সেই লবণ, সব কিছু খুব ভালো করে আমি শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপর পরপর সমস্ত মশলা যেগুলো কেটে রেখেছি উপকরণ সেগুলো দেব। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে ধনিয়া, জিরে একটু ভেজে ক্রাশ করা সেটা একটু দিয়ে দিলাম। এটা কিন্তু পুরো বাটা নয়, দেখে বুঝতে পারছো এটা ক্রাশ করা। আর এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছি, এখানে চাইলে তোমরা আলু অন্য সবজি এখানে অ্যাড করতে পারো। যাদের বাচ্চারা সবজি পছন্দ করে না তারা কিন্তু এইভাবে খাওয়াতে পারো, খুবই ভালো লাগবে খেতে, আর খেতে কিন্তু পছন্দ করবে, কিন্তু পরের দিন আবার বলবে যে মা এটা বানিয়ে দাও। তো দেখতে পাচ্ছ এখানে আমি আলু, গাজর, ধনিয়া পাতা, আদা, কাঁচা লঙ্কা সব কিন্তু এই মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, আদা বা সুজির সঙ্গে। তো এখানে আমি কোনো জল ছাড়াই প্রথমে মেখে নিয়েছি, কতটা মাখা যায় দেখতে চাইছি যে জল ছাড়াই কতটা মাখা যায়। তো এই পর্যায়ে এবার আমাকে একটু সামান্য জল দিতে হবে, কারণ একদম শুকিয়ে গেছে। তবে জলটা একদম বুঝেই দিতে হবে যে যেন একদম পাতলা ব্যাটার না হয়ে যায়, একটা ঘন ঘন ব্যাটারই কিন্তু হবে। তো সেই ব্যাটারটা কতটা ঘন হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। যেটা রুটি হয় রুটির মতো অতটা ঘন নয়, আবার একদম পাতলাও নয়, তার মাঝামাঝি একটা থিকনেস থাকলেই হবে। যেহেতু আমি সুজি দিয়েছি আটার মধ্যে, তাই এটা আমি 15 মিনিট মতো ঢেকে দিয়ে রেস্টে রেখেছিলাম। 15 মিনিট পর আবার চলে এসেছি, এখানে দিচ্ছি আরও কিছু উপকরণ দিতে হবে, সেটা তোমাদের সামনে শেয়ার করছি। দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদটা একদমই অপশনাল, চাইলে এখানে স্কিপ করে যেতে পারো, হলুদ একদমই প্রয়োজন নেই, তবে একটু কালারের জন্য আমি হলুদটা দিলাম। আর দিলাম চিলি ফ্লেক্স, আর দেবো এখানে সামান্য খাবার সোডা, বেকিং সোডা, সামান্য একদম সামান্য পরিমাণে দিয়েছি, তবে পরিমাণটা একদম সামান্যই দিতে হবে, খুব বেশি বেকিং সোডা এখানে দেওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছ এইভাবে। তো যে কোনো শেপ তোমরা দিতে পারো, এখানে যে কোনোভাবেই শেপটা কিন্তু দিতে পারো। আমি একটু কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এবার আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলও কিন্তু গরম হয়ে গেছে। এখানে একটা কথা বলি, তেলটা কিন্তু হাই হিট করা যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখে বড়াটা ভাজতে হবে, পকোড়াটা ভাজতে হবে। তেলটা সামান্য গরম হলেই কিন্তু দিতে হবে। আমি যে পর্যায়ে তেলে দিচ্ছি বড়াগুলো, আশা করি দেখে তোমরা বুঝতে পারছো যে তেল কিন্তু হাই হিট হয়ে যায়নি। তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে একটা সাইড কিন্তু হয়ে গেছে, আর অপর সাইডটা আমি এবার আস্তে আস্তে একটা খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। তো এখানে খুব হালকা হাতেই উল্টে দিতে হবে,
আর এমনভাবে দিতে হবে একটা যেন একটা গায়ে লেগে জড়িয়ে না যায়, একটু ফাঁকা ফাঁকা রেখেই দিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এরকম যদি পকোড়া থাকে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে, সত্যিই কিন্তু আর কিচ্ছু লাগবে না। তবে তোমরা ট্রাই করো যে আটা দিয়ে এইভাবে একটা সুন্দর একটা পকোড়া বানানো যায়। এটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে চাইছে না। তো আমি বানিয়েছি বাড়িতে, যখন বলছি এটা আটা দিয়ে করেছি, বলছে না এটা আটা দিয়ে হতে পারে না, আটা দিয়ে কি আবার পকোড়া হয়? তো আমি সত্যিই তোমাদেরকে আটা দিয়ে বানিয়ে দেখালাম যে দেখো আটা দিয়ে কতটা মুচমুচে আর সুন্দর খাস্তা বানানো যায়। তো একটা ব্যাচ হয়ে গেছে আমার ভাজা, আর সেকেন্ড ব্যাচ দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার বাড়িতে যারা এই পকোড়াগুলো খেয়েছে তারা সত্যি অবাক হয়েছে যে আটা দিয়েও এত সুন্দর মুচমুচে পকোড়া হয়, এটা কিন্তু জানা ছিল না। সত্যিই কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এই যে যখন তখন বৃষ্টি হচ্ছে বর্ষার দিনে বা বৃষ্টি হচ্ছে, চা খেতে হবে সন্ধ্যাবেলায়, আর তার সঙ্গে যদি হাতে 15 মিনিট বা 20 মিনিট সময় থাকে, তাহলে কিন্তু চটপট এই পকোড়াটা বানিয়ে নেওয়া যায়। খুব বেশি কিন্তু সময় একদমই লাগে না, আর পুরোপুরি ঘরোয়া উপকরণ যেহেতু আছে এর মধ্যে, সেই জন্য আলাদা করে কিছু কিনতেও হবে না। এখানে চাইলে ধনিয়া পাতাটা যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তাও কিন্তু এই পকোড়াটা খেতে একটু খারাপ লাগবে না, খুবই টেস্টি পকোড়া, এতটাই মুচমুচে, এত ভালো লেগেছিল, মানে ভাবার বাইরে। যে আটা দিয়ে এত টেস্ট হয় সেটা কিন্তু অনেকেই বিশ্বাস করবে না। তো সত্যিই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, এইভাবে একদিন একটা পকোড়া বানিয়ে দেখো। আর আমার কথা তখন মনে পড়বে যে দিদিভাই বলেছিল যে আটা দিয়েও এত মুচমুচে পকোড়া বানানো যায়। ভেতরটা আমি দেখালাম যে কি সুন্দর একটা জুসি ভাব আছে, আর বাইরেটা কিন্তু একদম মচমচে, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতে তো আরও অসাধারণ হয়েছিল। আর আমাদের বাড়িতে বাচ্চাদের জ্বর ছিল, সেই জ্বর মুখে এই পকোড়াটা খেতে খুবই মজা লেগেছিল। তো যাই হোক, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো।